কাব্য উঠে গেল। হঠাৎ চেয়ার থেকে শার্টের বোতাম ছাড়তে ছাড়তে কাবারের দিকে গেল। সদ্য কেন একটা কালো পাঞ্জাবি বের করে সেটা তাড়াহুড়ো পড়তে পড়তেই থমথমে কণ্ঠে জবাব দিল, বিয়েটা আজকে, এখন, এই মুহূর্তেই হবে। স্নিগ্ধ কায়া দুজনের সাথে সাথেই অবাক হয়ে তাকালো কাব্যের দিকে। কাব্যের চোখ আজ ভীষণ লাল হয়ে আছে, ওর হাত স্পষ্ট কাঁপছে। বোতাম লাগানোর সময় হাতের কাঁপুনি লক্ষ্য করেছে স্নিগ্ধ। কাব্য পাঞ্জাবির বোতাম কোনো মতে লাগিয়ে সোজা দরজা খুলল। তারপর বেরিয়ে যাওয়ার আগে কি মনে করে আবার পিছিয়ে এসে কায়ার দিকে তাকালো। ম্লান কণ্ঠে কায়াকে বলল, স্নিগ্ধের জন্য তুমিই পারফেক্ট। সংসার ভাঙবো না আমি তোমাদের, ওটা জাস্ট ভয় দেখানোর জন্য বলেছি। আর আমার পাগলটার আমার অবর্তমানে খেয়াল রাখার জন্য থ্যাংক ইউ। বলে দ্রুত নাক ঘষতে ঘষতে চলে গেল বাইরে। কায়া স্নিগ্ধ স্রেফ তাকিয়ে রইল। কায়া আবার কিছুটা আতঙ্ক নিয়ে স্নিগ্ধর দিকে তাকালো, বলল, কুহু আপু যদি জানে আমি এসব বলেছি কাব্য ভাইকে, শিওর মেরে ফেলবে আমাকে। স্নিগ্ধ কায়ার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে বলল, সেটা বড় কথা না, বড় কথা এটা যে ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আমাদের রাস্তা ক্লিয়ার। তারপরে কাকে কিভাবে মারে সেটা দেখা যাবে। কায়া মুখে মিছে রাগ দেখালো। স্নিগ্ধের বাহুতে থাপ্পড় বসাতে বসাতে বলল, ফাজলামি করার সময় এখন? আমার ভয়ে জান চলে যাচ্ছে। কাব্য ভাই রেগে আছে ভীষণ মনে হলো। স্নিগ্ধ ভাবছে সেভাবে অন্যমনস্ক কণ্ঠে উত্তর দিল, দেখা যাক এখন। দেখা হলো ভাইয়ের বিয়ের বাসর ঘর আমাদের দুজনের আজকেই করে দেওয়া লাগতে পারে, যেহেতু কুহু ভাইয়া আমাদেরটা করে দিয়েছিল। যদিও বাসর ঠিকঠাক করতে পারিনি, এটা অন্য কথা। মেন দুঃখের কথা এটা আসলে। আজকে আফসোস হয়, সামনে তরতাজা খাবার রেখে সেদিন ফিরিয়ে দেওয়া লাগতো। স্নিগ্ধের আফসোসের কারণে মুখ চোখ ব্যথিত করে তাকালো কায়ার দিকে। কায়া ভ্রু কুচকে তাকালো, পরপর রেগে মেগে আক্রমণ করে স্নিগ্ধর গলার হাত চেপে ওকে শুইয়ে দিতে দিতে চাচালো, চুপ! আর একদম ফাজলামি করলে মেরে দিব একদম। স্নিগ্ধ হাসতে হাসতে সেভাবেই কায়ার কোমরটা চেপে ওর দিকে টেনে নিলেই কায়া ঝুঁকে পড়ল সোজা স্নিগ্ধর বুকে। স্নিগ্ধ কায়ার কানের কাছে ফিস ফিসালো, গলা এভাবে চেপে ধরলে কি ফিলিস হয় জানিস? বলবো, বুঝবি কিছু? এটার অর্থ কি বল? ঠিক উত্তর দিতে পারলে 2 মার্ক পেয়ে পাশ করবি, সাথে একটা কিস বোনাস দিব। বল, দ্রুত বল। কায়া লজ্জায় তখন প্রায় নাস্তানাবুদ। সাথে সাথে স্নিগ্ধর গলা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে চাইল, তবে পারল না। তার আগেই স্নিগ্ধ দু হাতে কায়াকে আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে পালানোর সব পথটুকু। তারপর কাব্য সোজা গিয়েছে নিজের বাবা মায়ের ঘরে। কাব্যের বাবা আনোয়ার সবেই ফিরেছেন বাইরে থেকে। রুমে এসে পাঞ্জাবি খুলেছেন, পাশেই শামিমা লেবুর শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কাব্য ঠিক তখন ঠাস করে দরজাটা খুলে ঘরে ঢুকে গেল। এমন শব্দ করে দরজা খোলাতে শামিমা আনোয়ার দুজনেই তাকালেন ছেলের দিকে। কাব্য অস্থির, চোখ দুটো ভয়ানক লাল। সেভাবেই কাঁপতে কাঁপতে উদ্ভ্রান্তে নেয় বলল, আমি আমি কুহুকে আজ এক্ষুনি বিয়ে করতে চাইছি। চাচুকে ফোন করে অনুমতি নাও। শামিমা আনোয়ার রীতিমতো ব্যাকুল হয়ে তাকালেন কাব্যের দিকে। কাব্য হাঁপাচ্ছে ভীষণ। ও ব্যাপরোয়া শ্বাসের গতি নিয়ে ফের থেমে থেমে বলল, আমি জানি না তোমরা চাচুকে কি বলে রাজি করাবে, এসব আমার দেখা না। কিন্তু বাই হুক ও বাই ক্রুক কুহুকে আজকের মধ্যে আমি আমার বউ হিসেবে এই ফ্ল্যাটে দেখতে চাই, না হলে। আনোয়ার ভ্রু কুচকে ফেললেন, বিতৃষ্ণা নিয়ে বললেন, অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছ কাব্য। বিয়ে তো পরশুই হচ্ছে, এত তারা কিসের? কাব্য অতিষ্ঠ গলায় বলতে থাকে, বাবা বাবা বাবা, আজ বিয়ে না হলে এই বিয়ে আর কখনোই হবে না। প্লিজ বাবা, একটু বোঝো, চাচুর সাথে কথা বলো, অন্তত এইবার আমার রিকোয়েস্টটা রাখো প্লিজ। আনোয়ার কিছু বলার আগেই শামিমা কাব্যের দিকে এগোলেন। আচ্ছা আচ্ছা, আমরা বলবো কথা, তুই আগে শান্ত হ। আব্বু ঠান্ডা হ, শ্বাস নে ভালো করে। কি হয়েছে আব্বু? বল আম্মুকে। কুহু কিছু বলেছে? কিছু হয়েছে তোদের মধ্যে? আব্বু বল। কাব্য শ্বাস ফেলতে ফেলতে নিজেকে হঠাৎ ভেঙে ফেলল মায়ের সামনে। আচমকা শামিমার সামনে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় ভাঙা স্বরে বলল, তোমরা জাস্ট বিয়েটা করিয়ে দাও, ব্যাস। কিছু জানতে চেও না, আমার কাছে জবাব নেই কিছুর, না তোমার না কুহুর, কারোর জবাবই নেই আমার কাছে। কাব্য থামে,
ফের ক্লান্ত কণ্ঠে মাথাটা হালকা কাত করে আবার বলে, বিয়েটা করিয়ে দাও আম্মু, প্লিজ। আই জাস্ট নিড দিস ম্যারেজ টু বি ডান ডেসপারেটলি। শামীমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখেন নিজের গুরুগম্ভীর ভদ্র ছেলেটার ভঙ্গুর বিধ্বস্ত ভাঙা রূপটা, যে আজ ছোট বাচ্চাদের ন্যায় শামীমার কাছে কুহুকে এক প্রকার ভিক্ষা চাইছে। শামীমের বুকটা কেমন যেন ধক করে উঠল। ভাইজান, এত তাড়াহুড়ো? পরশু যেখানে বিয়ে হচ্ছেই, তাহলে এত দ্রুত? বড্ড বেশি অপ্রস্তুত দেখাচ্ছিল সাদাত। কাব্যকে ওনার মেয়ে জামাই হিসেবে ভীষণ পছন্দ, তাই বড় ভাইয়ের এক কথাতেই মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছিলেন। কিন্তু এখন আবার আনোয়ারের এত তাড়াহুড়ো বাবা হিসেবে ভালো ঠেকছে না ওনার কাছে। সাদাত যখন বিয়ে দিতে হেজিটেশন করছেন, ঠিক তখন স্নিগ্ধ এগিয়ে এলো। সাদাতের পাশে বসে ভীষণ শান্ত কণ্ঠে বুঝিয়ে বলল, সাসু, ভাইয়া আর কুহুর দুজনের মধ্যেই কিছু ইন্টার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ভাইয়ের মতে বিয়েটা যেহেতু পরশু হবে বলে ঠিক করা হয়েছে, তাহলে আজকেই হোক। সাদাত হকচকিয়ে উঠলেন, যেমন স্নিগ্ধর সঙ্গে সঙ্গে তাকে শান্ত করতে বলে উঠল, বাচ্চাদের ব্যাপার সাসু, নিজন্ত্র ভারসাম্য প্রবলেম। ভাইয়া সেটা সলভ করতে চাইছে বলেই তাড়াহুড়ো করে আপুকে পাঠিয়েছে। সাদাত আনোয়ারের দিকে তাকালেন। পাশ থেকে সাদাত ভীষণ রসিক কণ্ঠে বলে উঠলেন, আরে ভাইয়া, কিসের এত দুশ্চিন্তা তোমার? উপরে ফ্ল্যাটেই তো থাকবে কুহু, আর কাব্য তো নিজের ছেলে আমাদের। বিয়েটা যেহেতু করে ফেলতেই চাইছে, নিশ্চয়ই ও বুঝে সিদ্ধান্ত নিচ্ছে আমার মনে হয়। আর কুহুকে তো তুমি ভালো করে চেনো। আমার মতে কুহুর আবার কোনো ক্ষতি হবে বলে কাব্য এত তাড়াহুড়া করে যাচ্ছে। তুমি অযথা টেনশন করো না, বিয়েটা দিয়েই দাও। কি বলেন বড় ভাবি? সাদাত কিছুটা নিচু করে শুনলেন স্রেফ। কাব্যের মা শামীমা এবার কথা বললেন নরম কণ্ঠে সাদাতের দিকে। সে বললেন, ছেলের বিয়ের জন্য তো তেমন কেনাকাটা করা হয়নি ভাই। রিসিপশনে আমার মেয়েকে আমি সুন্দর করে সাজিয়ে আবার না হয় ঘরে তুলবো। আপাতত আমার বিয়ের বেনারসি দিয়ে কুহুকে সাজিয়ে বিয়েটা পড়িয়ে ফেলি। আর সোনার হিসেব চাইলে ভাইয়া, তোমার মেয়ের জন্য কতটুকু সোনা চাও তুমি আর মেঝো, বলো। আমি আর কাব্যর বাবা কিনে আনছি। শামীমার এই কথাটির সঙ্গে সঙ্গেই কুণ্ঠিত হয়ে গেলেন সাদাত। ছি 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 ভাবি, দেনা পাওনার কথা এখানে আনছেন টেনে? শামীমা হকচকালেন না, বুদ্ধিমতীর ন্যায় সবটা সামনে নিতে বললেন, আরে লজ্জা পাচ্ছ কেন? ও তোমাদের একমাত্র মেয়ে। কেমন আদরে ওকে বড় করেছো তোমরা দুজন, সেসব আমাদের তো চোখেই দেখা। তোমাদেরও নিশ্চয়ই ওর বিয়ে নিয়ে শখ আহ্লাদ আছে। কবিতা এবার পাশ থেকে উত্তর দিলেন, নম্র কণ্ঠে শুধালেন, আছে আপা, কিন্তু এত এত ও বিশ্বাস আছে সাথে। কুহু আপনাদের ঘরে যাচ্ছে, যেখানে ও রাজরানীর মতো থাকবে। আর নিজেদের মধ্যে বিয়েতে দেনা পাওনা কিসের? তোমাদের মেয়ে বউ হয়ে তোমাদের ঘরেই যাচ্ছে। আমাদের এসব নিয়ে দুশ্চিন্তা নেই। শামীমা মৃদু হাসলেন। পরপর সঙ্গে সঙ্গে নিজের গলা থেকে 3 ভরি সোনার চেইন খুঁড়ে এগিয়ে এসে কবিতার হাতে ধরিয়ে দিলেন। কবিতা তো সম্পূর্ণ নির্বাক। শামীমা সোনার চেইনটা দিয়ে বললেন, বৌমা যেহেতু, তাই বৌমার ফরজ আদায় করি শাশুড়ি হিসেবে। মুখ দেখে সোনা দেওয়ার রেয়াজ আছে আমাদের বাড়িতে। এ বাড়িতে নেই অবশ্য সেটা। আমি আমাদের বাড়ির পুরনো রেয়াজ পূরণ করলাম, মানা করিস না। কবিতা ছলছল চোখে তাকালেন শামীমার দিকে। পাওয়ার চেয়ে বেশি পেয়েছেন মেয়ের জন্যে, এটুকুও যে সুখের সাদাত কবিতা দম্পতির জন্যে। সাদাত এবার কথা তুললেন, কুহুকে রাজি করানোটা কষ্টের হবে, তবুও চেষ্টা করি আমরা। হ্যাঁ, তারপর কবিতার দিকে চেয়ে বললেন, মেয়েকে নিয়ে আসো। ঠিক এইবার কবিতার মুখটা পাংশু হয়ে গেল। দুপুরে কেউ প্রচণ্ড কান্নাকাটি করে কবিতাকে বলেছিল সে এই বিয়ে করবে না। অনেক কষ্টে মেয়েকে বুঝিয়ে রেখে এসেছেন তখন। এখন আবার এসব শুনলে কুহু কুরুক্ষেত্র করে ফেলবে। কবিতা একবার অসহায় চোখে তাকালেন সাদাতের দিকে। হয়তো সাদাতও বুঝলেন সেটা। চোখের ইশারায় স্রেফ আশ্বাস দিয়ে পাঠালেন মেয়ের ঘরে। এরই মধ্যে সবাই কাজী আর বাকি সব কিছুর আয়োজন করে ফেলেন। তারপর ভীষণ এক যুদ্ধ হলো কুহুদের ফ্ল্যাটে। কুহু এসব শুনেই রেগে মেগে সোজা বাথরুমে ঢুকে বসে রইল। কবিতা তো মাথায় হাত। মেয়ে এসব পাগলামি করছে শুনলে শামীমা আর বড় ভাই কষ্ট পাবেন। হায়,
এই পাগল মেয়েকে নিয়ে কোথায় যাবেন কবিতা? কিছু বোঝে না, এতটা অবুঝ নাদান কেন এই পাগল মেয়ে। কবিতা বাথরুমে ধাক্কা দিলেন। কুহু ওপাশ থেকে চিৎকার করে বলে উঠল, মগের মুলুক পেয়েছো আম্মু তোমরা আমার লাইফটাকে? বিয়ে করবে একবার বললাম না? এত তাড়াহুড়ো কেন এখন, হ্যাঁ? কাব্য ভাইকে বলে দাও আমি বিয়ে এখন কিছুতেই করব না। না মানে না, না এর আর অন্য কোনো মিনিং নেই। কবিতা চুপচাপ শুনলেন সেসব। তারপর বাথরুমের দরজায় সামনে দাঁড়িয়ে থাকলেন চুপচাপ অনেকটাক্ষণ। দুপাশে দুজন মা মেয়ে একসাথেই চুপ। এক সময় কবিতা হঠাৎ বলে উঠলেন, যাকে এত ভালোবাসো তার কাছে কিসের এত রাগ কুহু? কুহু চমকে উঠল যেমন। মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। চূড়ান্ত বিস্ময় ও হকচকিয়ে গেছে সম্ভবত। কবিতা মৃদু হাসলেন, অতঃপর বললেন, মা হই তোমার, বুঝবার সাধ্য আমার আছে। আমি জানতে চাই না কাব্য আর তোমার মধ্যে কেন পাঠক ধরেছে। ওসব তোমাদের ব্যাপার, আশা রাখি নিজেরাই মিটিয়ে নিতে পারবে। কিন্তু আম্মুর বিয়ে ছেলে খেলা না। এভাবে আবেগে তুমি আর একবার ভুল করে বসো, সেটা আমি বা তোমার বাবা কেউই সহ্য করতে পারবো না। আমরা দুজনেই চাই তোমাদের মধ্যে সবটা ঠিক হোক। যদি তুমি দোষী থাকো নিজ থেকে নিচু হয়ে সরি বলতে কিসের লজ্জা? আর যদি কাব্য দোষী থাকে তবে ও বুঝদার বলেই তোমাকে বিয়ে করে সবটা মিটিয়ে নিতেই চাইছে। কবিতা গলাটা কাঁপলো বোধহয় এবার। তুমি সুখী হবে এটুকুই বিশ্বাস আমাদের আছে বলে এই বিয়েতে রাজি হয়েছি আমরা। কখনো ভেবো না আমরা শুধুমাত্র আত্মীয়তার মান রাখতে কাব্যকে মেনে তোমাদেরকে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি। তুমি এখন যেমন আমাদের মেয়ে, বিয়ের পর আমাদের মেয়েই থাকবে। বিয়ে করো, তারপর একসাথে থাকতে থাকতে দুজনের সমস্যা দেখবি সহজে মিটে যাচ্ছে। বিয়েতে জাদু আছে আম্মু। এখনকার তোমার সমস্যাগুলো হয়তো একসময় নিজের কাছেই ছেলে মানুষই লাগবে। কবিতা থামলেন। কুহু নিশ্চুপে শুনে গেল স্রেফ। একটু থেমে কবিতা আবার বললেন, বিয়ে করে তোমাদের যার যেটুকু রাগ গোসা আছে মিঠাও। তবে আপাতত আমাকে আর তোমার বাবাকে এত বড় লজ্জায় ফেলো না প্লিজ। আম্মু কথাটা একবার রাখো কুহু। কুহু চুপচাপ শুনে গেল, শুধু ওর বুকটা কেমন মোচড় দিয়ে উঠল যেমন। তারপর বেশ অনেকক্ষণ পর বাথরুমের সিটকিনি খোলার শব্দ হলো। পরপর কবিতার মুখেও ছড়িয়ে গেল অমায়িক এক মিষ্টি হাসি। অতপর এক মহাসন্ধিক্ষণে অসম্ভবকে সম্ভব করতে পারা গেল। প্রচণ্ড ইগোয়েস্টিক নাছোড়বান্দা কুহেলিকা সিদ্দিক কুহু শেষ পর্যন্ত বহু যুদ্ধের পর রাজি হলো তার এক সময়ের শখের কাব্য ভাইকে বিয়ে করার জন্যে। এক সময় শখের হলেও এই কাব্য ভাইয়ের প্রতি কুহুর সময়ের সাথে সাথে প্রচুর বিরক্তি জন্মেছে। আছে অনেক বোঝাপড়া। সবটাই মিটিয়ে নেবে কুহু। আজ একটা হিসাব নিকাশ হবে শেষ হবে। যদি সমস্যার সমাধান না হয় তবে সেটার জন্যও আছে একটা প্ল্যান বি। দেখা যায় জল কতদূর গড়াতে পারে। কিন্তু বিয়ে তো বিয়েই। কুহু ওর জীবনের এত বড় দিন বিরক্তিকর কাব্য ভাইয়ের জন্য নষ্ট করতে পারে না। ও এনজয় করবে, পুরোটাই উপভোগ করবে নিজের বিয়েকে। এতটাও বোকা না কুহু, নিজের বিয়েকে পণ্ড করবে না ও। কুহু একটা সাদা লালের মিশেরে রঙের বেনারসি পরেছে। সুন্দর করে টমবয় চুলগুলো স্টাইল করে পিন আটকে খোলা ছেড়ে দিয়ে তার উপর ছড়িয়ে দিয়েছে একটা টকটকে লাল দোপাট্টা। মুখে সামান্য সাজ, চোখে বেশ গাঢ় করে কাজল এঁকে দেওয়া। কানের একটা ফোঁটা কানের পেছনে ছেপে দেওয়া হয়েছে বোধহয় নজর ফোঁটা হিসেবে। কাব্য পরেছে সাদা রঙের সাধারণ একটা রঙের পাঞ্জাবি। দুজন মুখোমুখি বসা কাজী ওদের সামনে কাগজপত্র তৈরি করছেন। কুহুর পাশে কবিতার আরেক পাশে স্বামীমা বসেছে। সবাই এই অল্প সময়ে যতটুকু পারে ঘরদোর সাজিয়েছে। নিজেরাও অল্প স্বল্প সাজগোজ করেছেন। কাব্যর পাশে স্নিগ্ধ, আরেক পাশে মুবিন। কাব্যের কোলে মহু, কাব্যের মোবাইলে গেম খেলতে ব্যস্ত। কাব্য মহুকে কোলে নিয়ে স্নিগ্ধর সাথে কী সব খুশুর ফুসুর করে যাচ্ছে। ওর ধ্যান কুহুর দিকে একটুও নেই, যেন কুহু এখন অদৃশ্য। কুহুর মেজাজটা গেল আরও বিগড়ে। আজ কুহু কাব্যের ওপর সমস্ত রাগ বিরক্তি ছাপিয়ে বেশ হাসি খুশি। মাত্রই কায়ার সাথে বেশ কিউট ব্রাইডাল লুকে ছবিও তুলেছে। দেখে মনে হচ্ছে না এত সুন্দর একটা মুখের ভেতরে ভেতরে রিভেঞ্জ ধরনের প্ল্যান করছে কুহু। যতদিন যাচ্ছে কি দারুণ ধূর্ত হয়ে যাচ্ছে এই কুহু মেয়েটা।
ওদিকে কায়া সব কিছুর ভিডিও করছে, একটা নিখা রিল বানাবে বলে। রিলটা ফেসবুক স্টোরিতেও দেবেও। কুহু আর চোখে একবার কাব্যের দিকে তাকালো। কাব্য তখনও স্নিগ্ধের সাথে কথা বলছে। স্নিগ্ধ ফোনে কাউকে মেসেজ করছে। কাব্য ওকে গাইড করছে মেসেজের ব্যাপারে। কুহুর এতক্ষণ ধরে ওদের এসব ফুসুর ফুসুর দেখে ভ্রু কুচকে যায়। এই ধুই ধূর্ত ভাই কী সব করছে একসাথে? কাকে মেসেজ করছে দুটো মাইলা? ওই উর্মি আপুকে? ফালতু মেয়ের ফালতু নামটা আবার মাথায় আসতেই বিরক্তিতে ভ্রু কুচকে গেল কুহুর। পরপর বিড় করে কয়েকবার পড়ল, আস্তাগফিরুল্লাহ। আপুটার কথাই শুভদিনের মাথায় না আনাই ভালো। কাজী কাগজপত্র রেডি করা হয়ে গেলে গলা খাকারি দিলেন। সবাই পরপর গল্পগুজব থামিয়ে যে যার মতো সোজা হয়ে বসল। কাব্যের কোল থেকে মহুকে টেনে নিয়ে গেলেন ছোট চাচি প্রেমা। মহু ছোটাছুটি করছে, তার জন্যেও বসে থাকবে কাব্য ভাইয়ের কোলে। মা বসতে কেন দিচ্ছে না? প্রেমা কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে নিয়ে বসলেন আরেকটা সোফাতে স্বামীর পাশে। কাব্য এবার নিজের গায়ে সাদা পাঞ্জাবি ঠিকঠাক করতে করতে কুহুর দিকে তাকালো। কুহু হেসে কায়ার সাথে কিছু একটা বলছে। কাব্য কিছুটা অবাক হলো এবার। এই মেয়ে হাসছে কেন? তাও এই বিয়েতে? মাথা থেকে কি সবটা আউলফাউল চিন্তা চলে গেছে? অবশ্য কাব্যের খুশিও লাগলো একই সাথে। না হলে কবুল বলার সময় কুহুর মুখের ফোলা রাগী ভাবটুকু ধরে রাখলে কাব্যের নিজেরই হয়তো সেটা ভালো লাগতো না। দোয়া দুরুদ পড়ার শেষে কাজী নিগাহনামা দেখে বলা শুরু করেন, আল্লাহর নাম পড়িয়া কালেমাকে সাক্ষী রাখিয়া আনোয়ার সিদ্দিকের বড় পুত্র শাহরিয়া সিদ্দিক কাব্যর সাথে সাদাত শিকদারের মেয়ে কুহুলিকা সিদ্দিকী কুহুর 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কন্যা রাজি থাকলে বলুন কবুল। কুহু কাব্যের দিকে তাকালো। কেন যেন কাব্যের মুখটা বড্ড শুকনো শুকনো লাগছে। বোধহয় বেচারা ভয় পাচ্ছে কবুল বলার সময় না আবার এই তার ছেঁড়া মেয়ে বেঁকে বসে। তবে কাব্যকে অবাক করে দিয়ে কুহু স্রেফ বাঁকা একটা ভিলেন হাসি ছুড়ল কাব্যের দিকে। সাথে সাথে কাব্য ভ্রুটা কুচকে তাকালো কুহুর ওই হাসিটার দিকে। কুহু মুখটা বাঁকালো, ভিলেনি হাসি ঠোঁটে রেখে কাজের দিকে ফিরে কাব্যকে শুনিয়ে শুনিয়ে ভাব নিয়ে বলল, আলহামদুলিল্লাহ কবুল। কোনো জড়তা নেই, কণ্ঠে কাঁপাকাঁপিও নেই। ভীষণ আত্মবিশ্বাস নিয়েই কবুলটা বলল কুহু। কাব্য রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেছে এখন। মেয়েদের কবুল বলার সময় এদের নাটক দেখেই অভ্যস্ত। কুহুর এই রূপ বড্ড আশ্চর্য লাগলো। কুহু এবার বাঁকা একটা হাসি ছুড়ল কাব্যের দিকে। অর্থাৎ বাছাধন, তুমি তো এবার কুকড। এবার পালা এলো কাব্যের। কাব্য গলা খাকারি দিয়ে কুহুর দিকে আর চোখে তাকালো একবার। কুহু তখনও ভিলেনি চেহারা বানিয়ে তাকিয়ে আছে ওর দিকে। কাব্য এবার কম যায় না। ও একইভাবে কুহুর মতোই ভিলেনি চাহনি নিক্ষেপ করে নিজেও কোনোরূপ জড়তা ছাড়াই বলল, আলহামদুলিল্লাহ কবুল। ঘরময় বড়রা উচ্চস্বরে পড়লেন। দুজন দুজনের দিকে তখনও চেয়ে আছে কুহুর চোখে রিভেঞ্জ। কাব্যের চোখের হাসি বলে দিচ্ছে একটা কথা, সম্পর্কের এই যুদ্ধে কুহুর রিভেঞ্জ ভীষণ বাজেভাবে ফেল করবে। কাজী বিয়ে পড়ানো শেষে সবাইকে নিয়ে দোয়া করেন। অতপর খেজুর বিলিয়ে দেওয়া হলো সবার মধ্যে। কুহুকে যখন খেজুর দেওয়া হলো ও নাক মুখ কুচকে বলল, খেজুর খাই না আমি আম্মু। কবিতা চোখ রাঙিয়ে বললেন, খাও বলছি, রহমতের খেজুর। কুহু কি আর করবে, মুখ কুচকে খেজুর মুখে নিয়ে চিবোতে লাগলো। কাব্য ওদিকে খেজুর খেতে খেতে হাসছে কুহুর নাক কুচকানো দেখে। বিয়ের দিনের সমস্ত নিয়ম মেনে কাব্যের ফ্ল্যাটে কুহুকে নিয়ে বসানো হলো কাব্যের রুমের বিছানায়। গায়ের ভারী বেনারসির সামনে ক্লান্ত কুহু বসেছে বিছানায়, এক পাশটাই কোণঠাসা হয়ে। কারণ পুরো বিছানায় গোলাপের পাপড়ি, সাদা বেলি ফুলে সাজানো হয়েছে। বাসর ঘরটায় সাদা লালের মিশ্রণে সাজানো হয়েছে। মনে হচ্ছে কাব্য ভাই ইচ্ছে করেই সাদা লালের ঘর সাজিয়েছেন, যেহেতু ওদের দুজনের বিয়ের কাপড় সাদা লালের মধ্যে। তার মধ্যেই আবার বিছানায় চাদরের ওপর ঠিক মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে বর্ডার করে বেলি ফুল দিয়ে ভেতরে লেখা, কাব্যস বেড ইজ বিলংস টু হিজ লাভলি ওয়াইফ। এই ফালতু কথাগুলোর মানে কি? রুমের সাজসজ্জা দেখে মনে হচ্ছে জনাব বেশ প্রস্তুতি নিয়ে বিয়ে করতে বসেছিলেন। মেজাজটাই কেমন কুচকে গেল কুহুর। ও সিদ্ধান্ত নিয়ে নিল, কাব্য ভাই নিজেকে যতদিন নির্দোষ প্রমাণ না করতে পারবেন ততদিন পর্যন্ত কুহুকে স্পর্শ করতে এলেই তার গর্দা নিয়ে নেবেও। এতে কুহুকে বাংলা সিনেমার নায়িকা মনে হলে হোক। বিয়ের এই সাজসজ্জা এখন বিরক্ত লাগছে কুহুর। গরম বোধ হচ্ছে ভীষণ। এসি রুমেও ঘাম ছিল।
সেভাবেই চোখ মুখ কুচকে মাথার উপরে লাল দোপাট্টাটা টেনে খুলে ফেলতেই দেখে দরজা দিয়ে সবে কাব্য রুমে ঢুকছে। কুহু একবার কাব্যের দিকে তাকালো। কাব্য সাদা পাঞ্জাবি পরেছে, বুকের দিকে বেশ সুন্দর সুতার কাজ করা পাঞ্জাবিতে, হাতাটা কোনোই অবধি ফোল্ড করা, পুরুষালী লোম ভেইন্স যেন তাকিয়ে আছে কুহুর দুই চোখে। পুরোটার সময় এই প্রথম কুহু মুগ্ধ হয়ে যেন কাব্যকে দেখল, অথচ টিটকিনি না গিয়ে যেই কাব্যর দিকে ফিরল কুহু সাথে সাথেই আবার চোখ মুখ কুচকে ফেলল, যেন এতক্ষণ কুহু কাউকে লোভনীয় মুগ্ধ চোখে দেখেনি। কাব্য দরজা সিটকিনি আটকে কুহুর দিকে ফিরে নিজের মতো নিতান্ত এই স্বাভাবিক ভঙ্গিতে হেসে বলল, ফাইনালি ওয়েলকাম টু দিস রুম মিসেস কাব্য। বলে এগিয়ে গিয়ে নিজের হাতে ঘড়ি খুঁড়ে টেবিলে রাখলো। ওকে দেখে মনে হচ্ছে ভীষণ ফুরফুরে একটা মেজাজ নিয়ে বাচ্চারা রুমে ঢুকেছে। এই ফুরফুরে মেজাজ তো কুহুর সহ্য হচ্ছে না। কুহু দাঁত চিবিয়ে জবাবে তারা দেখিয়ে উত্তরটায় বলল, তা তো বটেই, আমার তো আসতেই হলো এই রুমে। মুখ থেকে হাসিই সরছে না। সরবে কেন? দারুণ একটা প্ল্যান করেছেন না, হাসি খুশি তো থাকবেনই। কাব্য টেবিলের উপর ঘড়ি রাখতে রাখতে কুহুর দিকে তাকিয়ে রসিক কণ্ঠে বলল, মানে খাতে হবে নাকি এখন? কুহু চেতে উঠল, যেমন শাসিয়ে উঠে বলল, এই এই, দাঁত কেলাবেন না বলছি একদম। মাথাটা ফেটে যাচ্ছে আমার রাগে, আর আপনি নির্লজ্জের মতো হাসছেন আমার সামনে। কাব্য অসহায় ভঙ্গিতে হাসি থামিয়ে দিল। বেচারা কি করবে ভেবে না পেয়ে চোখ মুখ গোমরা করে বলল, আচ্ছা হাসি না আর, একটু পর হাত পা ছড়িয়ে কাঁদবো, ওকে? আপাতত তো কান্না আসছে না, সরি। বলেই কাব্য হেঁটে এসে বিছানার একপাশে বসলো। কুহু অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে দোপাট্টাটা খুলতে ব্যস্ত হলো। সমস্ত রাগ এবার গিয়ে পড়ল সহজ সরল দোপাট্টাটার ওপর। কাব্য মুখ টিপে হাসতে হাসতে সেসব দেখলো শুধু। সেভাবেই কুহুর দিকে চেয়ে বলল, বাসরুম কেমন লেগেছে? 10,000 টাকা দিয়ে করিয়েছি, অবভিয়াসলি আমার নিজের জমানো টাকা, এইসব আব্বুর কাছ থেকে নেইনি। কুহু বিরক্ত হলো এইবার। দোপাট্টাটা খুলে ফেলে কাব্যের দিকে ফিরে দাঁত চিবিয়ে হেসে হেসে বলল, খুব না? বাসরাত নিয়ে খুব এক্সাইটেড মনে হচ্ছে। কাব্য মুখটা মাসুম বানিয়ে বেচারাদের ন্যায় বলল, সব পুরুষই এক্সাইটেড থাকে, আর আমি কি পুরুষ নই বল? কাব্যের গো বেচারার ন্যায় মুখটা কুহুর রাগ আরো তুঙ্গ করে দিল। কুহু এবার উঠে গেল বিছানা থেকে, তেড়ে গেল কাব্যের দিকে। কাব্যের দিকে আঙুল তুলতে কাব্য ভয় পাওয়ার ভান করে পিছু সরালো মাথাটা। অবাক হয়ে তাকালো কুহুর রাগান্বিত চোখের দিকে। কুহু আঙুল উঁচিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, এত খুশি হওয়ার কিছু নেই। হ্যাঁ, বিয়েটা আমি চাপে পড়ে করেছি, নাহলে আপনাকে শাস্তি দেওয়ার আগে বিয়ে নেভার। কাব্য বুঝদারের ন্যায় মাথা নাড়ল। কুহুর এ যাত্রায় মনে হলো কাব্যর মজা তুলছে। কুহু রেগে মেগে বলল, আমার ডিভোর্স চাই, বুঝেছেন আপনি? আপনি মুখে তালাক দিবেন এক্ষুনি। কাব্য সাথে সাথেই কুহুর দিকে ভ্যাবাচাকা খেয়ে বলল, তালাক? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুহুর ভ্রু কুচকে গেল। কাব্য স্বাভাবিক স্বরে কুহুর কথা উড়িয়ে দিয়ে বলল, বাসর রাতে ডিভোর্স? আই থিঙ্ক উই লাভ ইচ আদার, এখানে ডিভোর্স কেন দেবো আমি? কুহুর মেজাজ গেল আরও গরম হয়ে। লাভ? উই? আমি না, কোনো লাভ টাভ আমার মধ্যে আর অবশিষ্ট নেই। দেখুন, বলে আরও কিছু বলতে যাবে তার আগেই কাব্য আচমকা বসা থাকা অবস্থাতেই দাঁড়িয়ে থাকা কুহুর কোমরটা হঠাৎ টেনে বিছানায় শুইয়ে ফেলে নিচে উঠে গেল কুহুর শরীরের ওপর। ব্যাস, কুহুর বলতে থাকা মুখটা টুপ করে বন্ধ হয়ে গেল। শুরু হলো সেই বহু পরিচিত বুকের ধুকপুক শব্দ। কুহু ঢোক গেল, মুখ দিয়ে রেগে কিছু বলতে যাবে, যেন কথাই বেরোচ্ছে না। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখছে কাব্যের ওই নেশারো চোখ দুটো। জীবনের প্রথম আজ ওরা দুজন এতটা কাছাকাছি। কাব্য কুহুর চোখে চেয়ে আছে। কুহু কাব্যের বুকে দুই হাত ঠেসে রেখেছে, চেয়ে আছে ভয়ার্ত চোখে কাব্যের মুগ্ধ চোখের দিকে। দুজনের বুকে ধূপ ধূপ শব্দ হচ্ছে, যা এরা দুজনেই খুব ভালো করেই শুনতে পাচ্ছে। কাব্য কুহুর চুল গুছিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলল, এখন চুপ কেন? কথা বন্ধ হয়ে গেছে আমার তোতা পাখির? এত কথা কবে শিখলি তুই? বউরা হবে মিনমিনে, আদর দিলে আদর নেবে, রাগ করলে মুখ ফুলিয়ে চুপ হয়ে থাকবে। আমরা স্বামীরা খুঁজে বের করবো তোদের রাগের কারণ, তা না করে এইসব চিল্লে চিল্লি। কুহু কথাই বলতে পারছে না। কাব্যের হাতটা এখনও ওর কোমরে। কোমর থেকে ইতিমধ্যে সেফটিপিন করে নিয়েছে কাব্য। কাব্যের গরম হাতটা ক্রমশ ছুঁয়ে দিচ্ছে কুহুর কোমরের আশেপাশের অংশ বেলাজে অবলীলায়। সামান্য এই এক স্পর্শে কুহুর গা শক্ত হয়ে আছে, হরমোনের জ্বালাতনে আত্মাটা লাফাচ্ছে।
কাব্য কোমরের দিকে ছুঁয়ে দিতে দিতে নিচে নামবে, তার আগেই কুহু সাথে সাথেই চমকে উঠে খামচে ধরলো ও সেই বেহায়া চঞ্চল হাতটা। রীতিমতো ভয়ে হাঁপাচ্ছে কুহু। কুহুর থামিয়ে দেওয়াতে কাব্যও থেমে গেল ভদ্র ছেলে নেয়। তারপর আবার লেগে গেল কুহুর কানের দুল খুলে দেওয়াতে। কুহুর ছোট কাঁপছে, কাব্যের ছুঁয়ে দেওয়া কানটাও নরম হয়ে যাচ্ছে। কাব্য ওদিকে ভীষণ মনোযোগ দিয়ে ওপর কানের দুল খুলে দিচ্ছে। কুহু কাব্যের মনোযোগী চোখের দিকে চেয়ে ভীষণ কষ্টে থেমে থেমে বলল, কি কি করছেন? কাব্য কুহুর কানের দুল খুলে বিছানার এক পাশে ফেলে দিল। তারপর আবার বাম হাতটা কুহুর উন্মুক্ত কোমরে রেখে সেখানটায় ছুঁয়ে দিতে দিতে ডান হাতে গলার চেন খেলায় মনোযোগী হয়ে ভীষণ ধৈর্য নিয়ে শান্ত স্বরে জবাব দিল, পাশর করছি, সিম্পল। গুরুত্বপূর্ণ কাজে গয়নাগাটি ডিস্টার্ব করলে প্রবলেম হবে। ব্যাস, কুহুর বেঁচে থাকা শ্বাস প্রশ্বাস এবার বোধহয় একেবারেই বন্ধ হয়ে গেল। কুহু এক প্রকার জমে আসছে। দুহাতে দুর্বল ভঙ্গিতে কাব্যকে ঠেলে সরাতে চাইলে কাব্য যেন ইচ্ছে করেই নিজের বাকি ভরটুকু কুহুর শরীরের ওপর দিয়ে দিল। কুহু টলমলে চোখে তাকালো একবার, কাব্যের ঠোঁটের থেকে চোখ সরিয়ে তাকালো ধীরে ধীরে কাব্যের দুই বাদামি চোখে। কাব্য তাকালো তখন, দুজনের চোখে চোখ মিলল। উপন্যাসী কুহু হয়তো অনেক জেদি, রাগী এবং বদমেজাজি, তবে সেটা শুধুই কুহুর নিছক এক অভিনয়। চরম সত্য তো হচ্ছে কুহু আজও তার কাব্য ভাইকে অসম্ভব ভালোবাসে। এখনও কাব্য ভাই ওর সামনে এলে কুহু মুগ্ধ হয়ে তাকাতে মন চায়। তবে কিসের এত জেদ সিদ্দিক বাড়ির এই নারীর? নিজের আত্মসম্মান ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান এই একটা শব্দ, ভীষণ ভারীও বটে। কাব্য সামনে এলে এখনো হুঁশ জ্ঞান খোয়ানো কুহু অভিনয় করে, বোঝায় কাব্য ভাই ওর মনের আনাচে কানাচে কোথাও নেই, থাকতেই পারে না। ভুল ভুল ভুল। কুহেলিকা সিদ্দিক কুহু স্রেফ অভিনয় করছে। কাব্যের কাছে একটা নির্দোষ প্রমাণের পেছনে মরিয়া হয়ে উঠে অযথা নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে। এমনটা নয় যে স্বয়ং কাব্য সেটা বোঝেই না, সে বোঝে। বোঝে বলেই কুহুর এত রাগ, এত অপমান কোনো কিছুই গায়ে মাখায় না কাব্য। কুহুর ওই টলমলে চোখে তাকানো হয়তোবা তাই কাব্য বুঝে গেল। হয়তোবা আজ রাতে এক হতে কুহু বাধা দেবে না, ও হারিয়েই বসবে নিজেকে। কিন্তু কাব্য সেটা চায় না। ও চায় যেদিন কাব্য কুহুকে গভীরে ছোবে, সেদিন যেন কুহুর এত বছরের মাতলামো পাগলামো অস্থিরতা সবটা অনুভব করে। রাগের উত্তাল পাথাল আদর ভালোবাসাবাসির পরেও কুহু যেন পাগলের মতো ওর কাছে আরও আদর চায়, আরও লেপটে যায় কাব্যের গায়ের সঙ্গে। তবেই না প্রকৃত শারীরিক সুখ এবং মানসিক তৃপ্তি দুটোই মেলে। জোর জবরদস্তি তো কাপুরুষরা করে, আর কাব্য হচ্ছে উপন্যাসের সুপুরুষ নায়ক। কাব্য থামল, নিজের একটুখানি স্পর্শে কুহুকে এতটা বরফ শীতল হতে দেখে ঠোঁট টিপে হাসতেও হয়তো। পরপর আলগোছে নিতান্তই ভদ্রপুরুষের ন্যায় কুহুর কোমরের শাড়ি থেকে খুলে ফেলা সেফটিপিন নিজে থেকেই লাগিয়ে দিতে লাগলো। আচমকা কাব্যের থেমে যাওয়ায় অবাক হয়ে খিচে রাখা চোখটা খুলে ফেলল কুহু। বিস্ময়ে চেয়ে দেখল কাব্যের মনোযোগী দৃষ্টি, যে চোখ দুটো কুহুর কোমরের শাড়িতে ভীষণ আলগোছে পিন আটকে দিচ্ছে, যেন পিনের খোঁচা কুহুর ওই নাজুক শরীরে না লাগে। কুহু চেয়েই রইল। কাব্যের বা গালটা ঠিক ওর ঠোঁট বরাবর। সব কিছু ঠিক থাকলে হয়তো কুহু এখন ওই গালটায় চুমু খেত। চুমু খেতে খেতে নির্লজ্জের মতো আবদার করত একটা আদুরে স্পর্শময় রাতে। নিজে থেকেই কাব্যের শেরওয়ানির বোতাম খুলে মুখ ডোবাতো কাব্যের গলার নিচে বুকের বা পাশটায়। তারপর তারপর ওদের কাছে একটা রাত হাতছানি দিত, যে রাতটা কুহুর ভীষণ শখের ছিল এতকাল যাবৎ। আর আজ ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কুহুর। কাব্য পিন লাগিয়ে আলগোছে কুহুর শরীরের ওপর থেকে উঠে বিছানায় বসল। নিজে চোখ বুঝে বড় বড় শ্বাস ফেলে সামলাচ্ছে ঠিক তখনও কুহু তাকিয়ে রইল কাব্যের পেটানো বলিষ্ঠ মাস্কুলার পিঠের দিকে। কাব্য স্বাভাবিক হয়ে বিছানায় একপাশে শুয়ে থাকা কুহুর দিকে তাকালো। কুহুর ওইভাবে এক দৃষ্টে তাকিয়ে থাকা দেখে এবার কেন যেন কাব্য নিজেই দুষ্টু হাসল। ডান চোখটা টিপে বলল, কি এত অবাক হয়ে কি দেখছিস? চাই নাকি কিছু? চাইলে বলে ফেল, আমরা চাইলে কালকে থেকে আবার আমাদের ঝগড়া শুরু করব। কুহু যেন আবার হুঁশে এলো, শাড়ির আঁচল সামনে উঠে বসে তিরিক্ষে ভঙ্গিতে বলল, না, যদি এমন আজকে কিছু করতেন জীবনে হয়তো
আমার করা অপমান আর ভুলতেও পারতেন না। ভালো করেছেন হুঁশে এসে। কাব্যের মুখটা ছোট হয়ে গেল কেন যেন। ছোট গলায় বলল, তোর কি মনে হচ্ছিল আমি টাচ করতাম আজকে রাতে তোকে? কুহু মুখ বাঁকালো, বলল, মনে না হওয়ার কি কোনো কারণ আছে? কাব্য মিছে হাসল। কুহু চোখ ফিরিয়ে নিল সেটা দেখে। কাব্য নিজের মতো ওসব ভুলে গিয়ে পরপর উঠে গেল বিছানা থেকে। কভার থেকে 3টা টাকার মোটা বান্ডেল এনে কুহুর সামনে ধরল। কুহু ভ্রু কুচকে তাকালো টাকার দিকে, পরপর কাব্যের দিকে। কাব্য স্বাভাবিক স্বরেই বলল, তোর দেনমোহর। কুহু তাকিয়ে রইল টাকার দিকে, আর একবারের জন্য চোখ গেল না। ও দেখলো কাব্যের মুখ চোখ। কাব্য কুহুকে চুপ থাকতে দেখে জোর করে হাত টেনে হাতে বান্ডেল ধরিয়ে দিয়ে বলল, দেনমোহর দিলেই নিজের ওয়াইফকে নাকি ছোঁয়া যায়, হুজুর বললেন। তবে টেনশন নিস না, আমি তোকে ছোঁবো না। যতদিন অবধি না তুই আমার সাথে আগের মতো হচ্ছিস, নিজের থেকে আমার আদর উন্মাদের মতো চাইছিস, আমি কাব্য তোকে ছোঁবো না। কুহু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে পরপর মুখ ফিরিয়ে নিল। কাব্য ওই মুখ ফেরানো তাতেই জ্বলে গেল। পরপর গম্ভীর হয়ে বলল, তবে নিজের বউকে বিছানা রেখে বিপরীতে মুখ ফিরিয়ে শুয়ে থাকার মতো কাপুরুষ তো নই আমি। তাই এসব টুকটাক স্পর্শ পাবে আমার থেকে। বাধা দিলেও আমি শুনবো না এসব ব্যাপারে। বলেই কাব্য গম্ভীর মুখে রেগে গিয়েই সেভাবেই কুহুর কপালে টুপ করে একটা চুমু খেয়ে হনহনিয়ে ঘরের টি শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওদিকে কুহু আহামক ফ্যালফ্যাল চোখে টাকার বান্ডেলটার দিকে চেয়ে থেকে থেকে আবার ওয়াশরুমের দিকে তাকালো। লোকটা তো দারুণ ধুরন্ধর, বজ্জাতের হাড্ডি একটা, স্পর্শ করবে না বলেই চুমু খেয়ে গেল। কুহু যখন কাব্যের গুষ্টি উদ্ধার করছে তখন কুহুর ফোনে মেসেজ এলো। শার্লিনের মেসেজ পাঠিয়েছে। আর ইউ দেয়ার মাই গার্ল? কুহু ভ্রু কুচকে শারিনকে ফোনই দিয়ে দিল সরাসরি। শারিন কলটা রিসিভ করেই কোনো রকমে হ্যালো বলতে বলতে কাশল। কুহু বিরক্ত ভঙ্গিতে কাশি শুনে কিছু বলতে যাবে, তার আগে শারিন আবার কেসে উঠে বলল, না মানে রাত তো 1টা বাজে, এই সময়ে ওসব করা ছেড়ে আমায় কল দিলি? তোরা এখনো মানে আর কি। শারিন বোধহয় লজ্জা পাচ্ছে, বাকিটা বলবেও বা কী করে। ওদিকে কুহু ওকে থামিয়ে দিয়ে একদম সোজা সাপটাই বলে উঠল, না, আমরা এখনো একজন আরেকজনকে নিয়ে ঘুমাইনি, ঝগড়া করেছি এতক্ষণ, আর এখন আমার বজ্জাত ধুরন্ধর পর শাওয়ার নিচ্ছে। অবশ্যই এটা স্বাভাবিক, ব্যাচেলর শাওয়ার। ওকে শোনা হয়ে গেছে, জানবি আর কিছু? শারিন থতমত খেয়ে গেল। কুহু যে এভাবে সোজাসাপটা সব গড় করে বলে দেবে এটা সম্ভবত আশা করেনি শারিন। ও লজ্জা পেয়ে বিষম খেয়ে বলল, আরে আমি এত কিছু কখন জানতে চাইলাম? বিয়ের রাতে যদি ব্যাচেলর শাওয়ার না নিয়ে কাব্য ভাই ম্যারেড শাওয়ারও নিতেন, হ্যাভ নো প্রবলেম। কুহু চিবিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল। তাহলে অযথা খোঁজাচ্ছিলি কেন কল দিয়ে, ফাজিল কোথাকার? শার্লিন ভাবাচাকা খেয়ে গেল। কুহুর এই নির্লজ্জ আচরণে শার্লিন বেচারি ভালোই হতাশ হয়েছে। এই কুহু গড় করে যে কথাগুলো শার্লিনকে বলল, শার্লিনের নিজেরই লজ্জা লাগা শুরু হয়েছে। শার্লিন লজ্জা লুকিয়ে গম্ভীর কণ্ঠে বুঝদারির ন্যায় বলল, বউদের এই রাতে লজ্জা পাওয়া আমার কাছে স্বাভাবিক লাগে বলে খোঁজাচ্ছিলাম। তুই যে নির্লজ্জের মতো রাতের সবটা সিন বলে দিবি জানতাম না। এখন ফোন রেখে তুই আর তোর বর মিলে ঝগড়া করিস, দুটোই দুনিয়াটাই ভস্ম করে দে। বলেই ঠাস করে শার্লিন কলটা কেটে দিল। বেচারি আজ বড় শখ করে কুহুকে কল দিয়েছিল একটু পেঁচানোর জন্য। উল্টো কুহু বেচারি নির্লজ্জ আচরণ করে ওর রোমান্টিক অশ্লীল মুডটাই নষ্ট করে দিল। কুহু এইবার ডাইরেক্ট অফ করে দিল ফোন। তারপর নিজে একটা টাওয়াল নিয়ে বসে থাকলো কাব্যের বেরোনোর অপেক্ষায়। 10 মিনিট পর কাব্য বেশ সময় নিয়ে স্রেফ একটা টাওয়াল কোমরের নিচের অংশে জড়িয়ে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দে কুহু হেলায় আনমনে তাকালো ওদিকে। পরপর বেচারি কুহুর সারা শরীরটাই ধক করে উঠল। কাব্য খালি গায়ে, স্রেফ টাওয়াল জড়ানো, বুকের অংশে টুপটাপ পানি জমে আছে। ভিজে চুল এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে। চোখে বেশ অনেকটা অংশ ঢেকে ফেলেছে চুলের কারণে। কুহুর বুকটা ধুকপুক করছে কেন? এমন নয় যে এর আগে কাব্যকে খালি গায়ে দেখেনি, দেখেছে কুহু, কিন্তু এভাবে ভেজা শরীরে বিয়ের রাতের অনুভূতি হয়তো অন্যরকমই। মেয়েরা এই বিয়ের রাতে ছেলেদের এসব সাদা জাদু থেকে কিভাবে মুগ্ধ হয় না। কুহুর এই মুহূর্তে মনে হলো অ্যারেঞ্জ ম্যারেজের বউরা হয়তো ঠিক এভাবেই এই একটা মুহূর্তেই তাদের নিজ নিজ স্বামীর প্রেমে পড়ে।
প্রেমের শুরুটা সম্ভবত এখান থেকেই শুরু হয়। বুকের কাঁপুনি লুকিয়ে কুহু আলগোছে চোখটা নামিয়ে নিয়ে কাব্যকে এড়িয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কাব্য নিজের মতো ততক্ষণই টি শার্ট প্যান্ট পরে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শুকিয়ে নিয়েছে। হঠাৎ ওয়াশরুমে দরজা খোলার শব্দ হলো। কাব্য আয়নাতেই তাকালো ওদিকে। ওয়াশরুমের দরজা পুরোপুরি তখন খুলল না, বরং হালকা খুলে কুহুর চোখটা নামিয়ে দরজায় টোকা দিল একটা। অর্থাৎ কুহুর মনোযোগ চাই এবার। কাব্য ফেলল না, বরং আগের মতো ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে আয়নায় তাকিয়ে জিজ্ঞেস করো, কি চাই? কুহু চোখটা নামিয়ে রেখেছে। ভেজা কাঁধের উন্মুক্ত একাংশ কাব্য একেবারের জন্য স্রেফ দেখতে পেল। সাথে সাথেই আরেকটু চেপে দাঁড়ালো কুহু গা লুকিয়ে। কাব্য এখন শুধু মুখটুকুই দেখতে পাচ্ছে। ভেজা স্নিগ্ধ একটা পান পাতা নেয় মুখটা। কাব্য আয়নাতে চোখ দিয়ে কুহুকে দেখছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। কুহু সেভাবেই চোখটা নামিয়ে বলল, একটা হেল্প করুন, আমার ড্রেস ওই ড্রয়ারে না, লাগেজে আছে, দিন ওটা। বলতে গিয়েও দেখা গেল কুহুর মুখ লাল। কাব্যের সাথে এতক্ষণ ঝগড়া করে লেপি কেন যেন এভাবে ভেজা গায়ে শরীর লুকিয়ে কাব্যের সামনে দাঁড়িয়ে আছে ভাবলেই কুহুর ভেতর থেকে লজ্জা অস্বস্তি উপচে আসছে। লজ্জায় কান্নাও আসছে বলা চলে। ওদিকে কুহুর এমন একটা লাজুক মুহূর্তেও কাব্য জবাবে সেভাবে আবার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে দায় সারা ভঙ্গিতে বলল, নিজে এসে নিয়ে যা। এমন একটা ছোট লোকি কথাতে কুহুর লজ্জা পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। ও চোখ তুলে তাকালো, পরপর বলল, আমি কি করে আসবো? জবাব দিল কাব্য। টাওয়াল নিলি না? সেটা পরে এসে নিয়ে যা। যে মেয়ে লোক আমার সাথে রুড বিহেভ করে চিল্লায়, তার এসব কাজ আমি করে দিই না। কুহুর মনে হলো কাব্যের মাথায় আস্ত একটা ডাব ভাঙলে বোধ হয় শান্তি মিলত এখন। একটা মানুষ কি পরিমাণ ফাজিল হয়ে এই ধরনের ছোটটুকি কথা বলতে পারে। কুহু এবার রাগে মেজাজ হারিয়ে বলল, লাগবে না, সারা রাত তাহলে আমি বাথরুমে বসেই কাটিয়ে দিব। তারপর ঠান্ডা লাগলে আপুর কাছে গিয়ে বলবো তার আদরের ভাইয়ের ছেলে বিয়ের রাতেই আমাকে ঠান্ডায় রেখে টর্চার করেছে, যত সব। বলেই রেগে মেগে আগুন হয়ে ঠাস করে দরজাটা আটকে দিল কুহু। দরজা বন্ধের শব্দ যেন কাব্যের কানে বেসুরে তবলা বাজালো এক প্রকার। কাব্য মিট মিট হেসে স্রেফ তাকিয়ে রইল আয়নায় দরজার দিকে। অতপর কুহু বাথরুমে বসে রাগে বিড়বিড় করে কাব্যের 14 গোষ্ঠী উদ্ধার করছিল। যখন কাব্য তখন দরজায় টোকা দিল, বাইরে থেকে গম্ভীর কণ্ঠে বলল, সেকেন্ডের মধ্যে দরজা না খুললে সত্যি বলছি বাথরুমেই সারা রাত কাটাবি। কুহু রাগ নিয়ন্ত্রণে আনলো। কোনো রকমে নিয়ন্ত্রণ করে দরজা খুলতেই কাব্য আর তেমন কিছু বলল না, লজ্জাও দিল না। একটা 3 পিস এগিয়ে দিল কুহুটিকে। কুহু রাগী চোখে কাব্যের দিকে তাকিয়ে 3 পিস কেড়ে নিয়ে আবার দরজা আটকে দিল। বাহ, জনাব 3 পিস দিয়েছেন নিজের টি শার্টের কালারের সাথে ম্যাচ করে। পরপর মনে হলো 3 পিসের সাথে গুরুত্বপূর্ণ কাপড় দিয়েছি কিনা ভাবতেই দেখা গেল কাব্য ওই ছোট একটা বিষয় অবধি লক্ষ্য করে 3 পিসের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সরাসরি দিলে হয়তো কুহু লজ্জা পেত, তাই বোধহয় এতটা লুকিয়ে চুরিয়ে দেওয়া। কুহুর ঠোঁটে অজান্তেই একটা হাসি এলো। পরক্ষণে আগের কথা মনে করে হাসিটা দমন করে মুখ চোখ আবার গম্ভীর করে বাকি জামা কাপড়গুলো স্ট্যান্ডে রেখে দিল। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে কাব্য বিছানা ঝেড়ে ফুল ফেলে দিচ্ছে সব। কুহু ভ্রু কুচকে দেখলো, তবু কিছু প্রতিক্রিয়া দেখালো না। চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিম দিয়ে ভেজা চুল ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। আদিকর কাব্য বিছানা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিল। মেঝেতে কুহুর দুপাট্টা পড়েছিল, সেটা তুলে সাবধানে ভাঁজ করে আলমারিতে রেখে দিল। কুহুর শাড়িটা বাথরুমে ছিল, সেটা এনে বালিশের পাশে রাখলো। বেনারসি শাড়ি ভালো নিয়ম মেনে ধুতে হবে, সেটাও কুহুকে শুনিয়ে রাখলো। কুহু চুপচাপ শুনল, সে সব উত্তর দিল না। কাব্য সব কাজ শেষ করে বিছানার এক পাশে বসল। কুহু এসে বসল ও পাশে। কাব্য বাতি নিভিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়, সকালে মাছ কাটার রেওয়াজ হবে সম্ভবত, আমাকে বাজারে যেতে হবে। কুহু চোখ মুখ গম্ভীর করেই রাখলো তখনও। তারপর কাব্যের কথার সাথে সাথে কয়েকটা বালিশ এনে ওদের দুজনের মাঝে বিছানায় বর্ডারের মতো করে রাখলো। কাব্য ভ্রু কুচকে দেখলো স্রেফ। পরপর ছোট একটা শ্বাস ফেলে কুহুর এই নিছক ন্যাকামিটা উপেক্ষা করে নিজের জায়গায় শুয়ে পড়ল। অথচ বালিশের জায়গায় থাকলোই না।
রাত যখন গভীর তখন কুহু নিজেই এসব বালিশ ফেলে দিয়ে ঠিকই কাব্যের বুকে মাথা রেখে আরাম করে ওকে জড়িয়ে ধরেই ঘুমাচ্ছে, মুখ হা করে। কাব্য নিজের বুকের ওপর কুহুকে টের পেয়ে সাথে সাথে সেটার একটা ছবি তুলে রাখলো। সকালে উঠে কুহুকে অপবাদ দিতে গেলে প্রুফ হিসেবে এই ছবিগুলো দেখিয়ে দেবে। সিদ্দিক বাড়ি, ফ্লোর নং 1, কাব্যদের ফ্ল্যাট। ছোটখাটো বিয়ের আয়োজন করা হচ্ছে বলার পরেও দেখা গেল পাড়ার বেশ কজন মহিলা, শামীমার কিছু অত্যন্ত ক্লোজ আত্মীয় এরা এসেছেন বিয়েতে। মেহমানদের রেওয়াজ প্রথা দেখানোর জন্য হলে আজ মাছ কাটার আয়োজন করতেই হলো। তাই দেখা গেল সকাল হতেই কাব্য, স্নিগ্ধ আর আনোয়ার সিদ্দিক বাজারে দৌড়ে গেলেন। আজ কুহুর ঘরোয়া রান্নাঘরের প্রথম হাতেখড়ি হবে মাছ কাটার মাধ্যমে। এটা সিদ্দিক বাড়ির বহু বছরের পুরনো ঐতিহ্য। ওদিকে কাব্য টেনশন করছে, খুঁজে খুঁজে মাছওয়ালাকে জিজ্ঞেস করছে কোন মাছ কাটা সহজ, আনারি হাতে কাটতে কষ্ট হবে না। প্রতিটা মাছওয়ালাকে খুঁজে খুঁজে একই প্রশ্ন করাতে আনোয়ার সিদ্দিক বাঁকা চোখে একবার তাকালেন। কাব্য ঠিক তখনও আরেক মাছের দোকানিকে জিজ্ঞেস করছে, ছোট সাইজ দেন এটার, এইটা তো ধরতেই পারবে না, হাতগুলো নরম, ছোট অনেক, ছোট সাইজ দেন মামা। মাছওয়ালা বিপাকে পড়েছে হয়তো, কোনো মতে বলল, এটাই ছোট সাইজ মামা, আপনারা কি 10 বছরের মাইয়া দিয়ে মাছ কাটাইবেন নাকি? স্নিগ্ধ হাসতে হাসতে শেষ মাছওয়ালাকে বলল, নতুন নতুন বিয়ে মামা, বুঝিস না ব্যাপারটা? কাব্য এটা শুনে বিরক্ত চোখে স্নিগ্ধর দিকে তাকাতেই ওর হাসি থেমে গেল। মাছওয়ালা কাব্যের দ্বন্দ্ব দেখা গেল আনোয়ার সিদ্দিক এটা রেখে বড় সাইজের রুই মাছ মিটিয়ে নিয়ে গেলেন। কাব্যের ছোট শুকনো মুখ দেখে গম্ভীর কণ্ঠে বললেন, তোমার বউ শুধু বটিতে মাছের শরীর লাগাবে, 2 ফোঁটা রক্ত পড়বে মাছ থেকে, বাকি কাটাকুটি তোমার আম্মু আর মহিলারাই করবে, এত টেনশন নিও না কাব্য। কাব্য লজ্জা পেয়ে গেল, মুখটা ছোট হয়ে আসতেই চোখ নামিয়ে কেসে উঠে অন্যদিকে তাকিয়ে ফেলল। স্নিগ্ধ ওদিকে হাসছে, কোনো রকমে হাসি চেপে রাখছে বেচারা। ওদিকে কুহুকে একটু আগে শামীমা এসে একটা শাড়ি দিয়ে গেছেন, পেস্টেল গ্রিন রঙের কারুকাজ করা মসলিন শাড়ি, সাথে কিছু মিনিমাম সোনার গহেনা। আজ মাছ কাটার সময় কাব্য কুহুর ছোটোখাটো ফটো সেশনও হবে, সেই জন্য পরিপাটি হয়ে থাকতে বলেছেন। কাব্য এলেই শুরু হয়ে রাওয়াজ, অথচ সময় পেরিয়ে গেলেও এতক্ষণ ধরে কুহু শাড়িটা নিয়ে থমকে বসে আছে বিছানায়। কায়াকে কল করেছে, এই ফাজিল কলটাও ধরছে না। ওকে শাড়ি পরাতে হবে কারোর। বেচারি কুহু এতটাই আদুরে আহ্লাদে বড় হয়েছে বলে আজ অবধি শাড়ি কিভাবে পরে জানে না, অথচ এটা শেখা উচিত ছিল। বেসিক জিনিসটাই ও পারে না। আরেকবার কল দিতে দিতে এই সময় কায়া কল রিসিভ করতেই কুহু শুরুতেই একটা ধমক দিল। ফাজিল কই ছিলি? কায়া ভীষণ ব্যস্ত, সেভাবেই জবাব দিল, মামা ওই নীলটা দেখান। হ্যাঁ হ্যাঁ ওইটাই। কুহু আপু, শপিংয়ে আছি ফুপুর সঙ্গে। কেন, কিছু লাগবে বুঝি? কুহু ভ্রু কুচকাল। কিসের শপিং? আশেপাশে অনেক হইচই, কায়া কোনো মতে সবটা সামনে একটু একপাশে গিয়ে উত্তর দিল, তোমার আর ভাইয়ার জন্য কাপড় কিনবে ফুপু। তোমার শ্বশুরবাড়ি ওরফে বড় চাচুদের সবাইকে গিফট দেবে আজ। কুহু কি করবে, বেচারি মহা ফ্যাসাদে পড়ে গেল যে এইবার। ও আলগোছে কলটা কেটে দিল, অথচ বাইরে থেকে শামীমা বারবার বলে গেছেন কাব্য আসার আগেই তৈরি হয়ে বসতে। কাব্য এলেই মাছ কাটার অনুষ্ঠান শুরু করা হবে। ঘরের বাইরে পাড়ার মহিলা আর শামীমার বাপের বাড়ির কয়েকজন এসেছে। ওরা না থাকলে এখনই বাইরে বের হয়ে বড় আম্মুকে ডাকলেই উনি এসে 2 মিনিট শাড়িটা পরিয়ে দিতেন। বিরক্তিতে কুহুর সব কিছু তেতো লাগছে। ঠিক তখন মুশকিল আসার হবার মতো কাব্য দরজা ঠেলে ভেতরে ঢুকল। বেচারার পুরো শরীর ঘেমে একাকার, সাদা পাঞ্জাবি ঘামে ভেজা। সেভাবেই কুহুর দিকে এক পলক তাকিয়ে ব্যস্ত গলায় টাওয়েল নিতে নিতে বলল, এসিটা ছেড়ে রাখ দ্রুত, আমি 5 মিনিটে আসি। বলেই কাব্য দ্রুত গোসল করতে গেল। কুহু চুপচাপ এসি চালালো। এখন এটার জন্যে আরেক দফা ঝগড়া করতে ইচ্ছে করছে না। কাব্য এমনিতেই গরম সহ্য করতে পারে না, থাক এটুকু স্বস্তি দিক ওকে। কাব্য বেরোলো 5 মিনিটের মাথাতেই। এসে মাথা মুছতে মুছতে এসির ঠিক নিচে বিছানায় বসে কুহুর দিকে চেয়ে বলল, রুই চলবে, কাটতে পারবি? আব্বু ইলিশ ধরেছিলেন, আমি আনিনি, কাটা বেশি, তুই পারবি না। রুই চিনিস তো, ওই যে বড় একটা মাছ আলু দিয়ে রান্না করে। কাব্য থেমে গেল। কুহুকে অমন করে চুপ থাকতে দেখে ভ্রু বাঁকালো, হালকা গলায় বলল,
কি ব্যাপার? আমার ঝাঁসি রানী আছে তো চুপচাপ? আমি তো কিছু করিনি। তাহলে অন্য কেউ কিছু বলেছে তোকে? কুহু তাকালো কাব্যের দিকে, এক নাগারে এক শ্বাসে বলে গেল, কি হয়েছে? বিয়ে করে তো উদ্ধার করেছেন আমাকে, রাইট? শাড়ি কে পরাবে এখন? বাড়ি ভর্তি মানুষ। যদি কেউ জানে বউ মানুষ শাড়ি পরতে জানে না, কি বিচ্ছিরি একটা ব্যাপার হবে বলুন। ফুর্তি তো সব আপনার, ঝামেলা তো সব আমার ঘাড়েই। কাব্য শুনল, তারপর সিরিয়াস গলায় বলল, শাড়িটা দেখি তো, কি ম্যাটেরিয়াল? কুহু শাড়িটা ফেললো বিছানার ওপর। কাব্য শাড়িতে হাত বুলিয়ে একবার দেখল, পরপর মাথা দুলিয়ে বিড়বিড় করলো। চলবে। কুহু কিছু না বুঝে তাকালো ওর দিকে। কাব্য উঠে দাঁড়ালো, টাওয়াল বারান্দায় মেলে দিয়ে এসে কুহুর দিকে চেয়ে বলল, ওঠ, পরিয়ে দিচ্ছি শাড়ি। এবার যেন কুহুর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ও চূড়ান্ত বিস্ময় নিয়ে বলল, মানে শাড়ি এটা লুঙ্গি না কিন্তু। কাব্য বিরক্ত হলো, যেমন চসূচক শব্দ তুলে বলল, চোখ আছে আমার, আমি দেখতে পাচ্ছি এটা কি। ওঠ এখন, দ্রুত পরিয়ে দেবো, সময় নেই একদম, কুইক কুইক। কুহু ভাবা চাকা খেয়ে চেয়ে আছে তখনও। কাব্যের এত দেরি, এত সাসপেন্স ঠিক সহ্য হলো না। ও একটানে কুহুকে উঠিয়ে ফেললো। আচমকা আক্রমণে তার সামলাতে না পেরে কুহু ঠিক আছড়ে পড়লো কাব্যের বুকের ওপর। দু হাত ঠেকলো কাব্যের বুকের দুপাশে। কাব্য কুহুকে এক হাতে জড়িয়ে অন্য হাতে ওর ওড়নাটা গলা থেকে টেনে আলগোছে ফেলে দিল মেঝেতে। কুহু হতভম্ব হয়ে মুখ ঘুরিয়ে একবার দেখলো মেঝেতে অবহেলায় পড়ে থাকা ওর শরীরের ওড়না। পরপর মুখ ঘুরিয়ে কাব্যের দিকে ভ্রু কুঁচকে তাকালো। কুহু এই মুহূর্তেই কাব্যের হুড়ির চোখের দিকে তাকিয়ে আছে। কুহুর দু শীর্ণকায় হাত তখন কাব্যের বুকের দুপাশে ঠেসে রেখেছে। ওর হাতের সোনার ভারী চুড়ি রিনিঝিনি শব্দ তুলছে তখনও। কিন্তু কিন্তু কাব্যের বুক লাফাচ্ছে হঠাৎ, আবারও সেদিনের মতো। কাব্য একবার নিজের বুকের মধ্যে ঠেসে রাখা কুহুর মসৃণ মখমলে হাতটার দিকে তাকালো, তারপর মাথা তুলে তাকালো কুহুর কুচকানো চোখের দিকে। চোখ তো নয়, যেন কাতিরানা। কাব্যের বুকের ধারকান বেরিয়ে গিয়ে চূড়ান্তে উঠল। 130/90 মিলিমিটার অফ মার্কারি। কুহু শুনতে পায় সে হার্টবিটের শব্দ। লাভ ডাব। কুহু তাকালো কাব্যের বুকের বা পাশে, এরপর অস্বস্তিতে আস্তে করে হাতটা সরিয়ে নিতে চাইলে কাব্য খপ করে ওর হাতটা চেপে ধরে বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিল। কুহু চমকে তাকালো কাব্যের হুডের নেশারো চোখের দিকে। কাব্য মাথা দুদিকে ধীরে নাড়ালো, অর্থাৎ হাতটা যেন না সরায় কুহু। কাব্যের এ ধরনের এক্সপ্রেশনে কুহুর হরমোন হঠাৎ বেহায়া হয়ে ছুটেছে ঊর্ধ্বে। কুহুর বুকের ধারকান বেড়ে চূড়ান্তে তখন। কাব্য সেভাবেই কুহুর চোখে চোখ রেখে আলগোছে ধীর হাতে কুহুর পরনের আনারকলি জামায় হাত রাখল। সঙ্গে সঙ্গে কুহুর চোখ খিচে উঠে, সাথেই কাব্যের হাত খপ করে চেপে আটকে দিল। কাব্য থেমে গেল সাথে সাথে। কুহু চোখ খুলে তাকালো, ঠোঁট কাঁপছে ওর। এ ধরনের ঘনিষ্ঠতাও চায় না, একদমই না। কিন্তু কুহুর হরমোন, ওর আবেগ, সেসব কুহুর বাধা মানতে এত নারাজ। কাব্য একটুখানি কাছে এলেই কুহুর মাথা আউড়ে যাচ্ছে বারবার। রাগ ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। কাব্য কুহুর দিকে ভ্রু উঁচিয়ে কিছু একটা ইশারা করতেই কুহু নিজেকে সামলে কম্পিত কণ্ঠে নিজেকে রূপ দেখাবার ভান করে থমথমে কণ্ঠে বলতে শুরু করে, এভাবে না, আমি কাপড় পরে আসি বাথরুম থেকে। কাব্য সেভাবেই ডিপ ভয়েসে হিসহিসালো। দু কাপড় আমিও পড়াতে পারি, ইফ ইউ ওয়ান্ট। শেষের কথাটা কুহুর কানের কাছে ফিসফিসালো কাব্য। এ যাত্রায় কুহুর বোধ হলো ও শ্বাস আটকে মরেই যাবে। গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে রীতিমতো। কাব্য হঠাৎ কুহুর এসব থরথর করে কাঁপুনির মধ্যে আচমকা চোখ বুঝে কুহুর ডান কানের লতি কামড়ে ধরল দাঁতের ফাঁকে। সাথে সাথেই কুহু চমকে উঠে আচমকা পায়ের জোরে ধাক্কা দিয়ে বসল কাব্যকে। কাব্য পিছিয়ে গেল 2 কদম। স্লিপারের সাথে মেঝের ঘর্ষণের শব্দ তুলল। পিছিয়ে যেতে যেতে কাব্য হাসল, দুষ্টু অশ্লীল হাসি, যেটা যা দেখা মাত্রই কুহুর মেজাজ খারাপ হলো। আঙুল উঁচিয়ে শাসিয়ে উঠে বলল, দূরে দূরে, হ্যাঁ? লুচ্চামো আমার সাথে না, ওকে? ডিল কি ছিল ভুলে গেছেন? কাব্য ডিলের সাথে কথা মাথায় আসতেই চোখ উঠে হতাশ শ্বাস চলো। মাথাটা নেড়ে স্বীকার করার চেষ্টা করে বলল, ব্রেন এখনো শার্প আছে আমার, বলিনি? কুহু পৈশাচিক শান্তি পেল, মাথা নেড়ে বলল, গুড। এখন আমি যাব বাথরুম থেকে 2 কাপড় পরে আসবো, আর আপনি শুনছেন?
রুমের সবগুলো লাইট নিভিয়ে পর্দা আটকে চোখে ওড়না দিয়ে বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। শাড়ি পরাতে বলেছি আমার ফায়দা তুলতে না, বোঝা গেছে? কুহুর কথার মাঝখানে হঠাৎ বাইরে থেকে গানের শব্দ এলো। পারফেক্ট টাইমিংয়ে পারফেক্ট গান। স্নিগ্ধকে একটা মায়ের দিতে হবে অসময়ে এসব ফাজলামি গান প্লে করার জন্যে। শুনেছেন আপনি? কুহু আবার জিজ্ঞেস করলো। কাব্য তড়িৎ তাকালো কুহুর দিকে, পরপর মাথাটা নিচু করে আলগোছে নাড়িয়ে বলল, বয়রা না আমি, সবটাই শুনেছি। বেটার। কুহু মাথা নেড়ে কাব্যের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে দু কাপড় বের করে বাথরুমে চলে গেল। কুহু ওয়াশরুমে যেতেই কাব্য কিরমির করে উঠল রাগে। ঘরে বন্ধ দরজার ভেতর বউকে ছুঁতে পারছে না কোনো এক ফালতু কারণে, অথচ ও যেখানে নির্দোষ। খোদা কোন মুসিবতে ওকে ফেলে দিলেন। অবশ্যই এই মুসিবত কাব্যের নিজের তৈরি করা, তাই কাউকে ইচ্ছা মতো দোষারোপ অবধি করতে পারছে না। যাই হোক, ভদ্র সুপুরুষ নায়ক শাহরিয়ার সিদ্দিক কাব্য নিজের ঘাটতেরা হাঁটুর বয়সী স্ত্রীর কথা মতো সবটা কাজ করে রাখলেন। বাতি নেভানোর পর রুমটা এখন কেন যেন ভৌতিক দেখাচ্ছে ভীষণ। কাব্য একবার পুরো রুমে চোখ বোলালো। রুম দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল একটু আগের দৃশ্য। কুহুর কানের লতিতে ওর ঠোঁট ছুঁয়ে দিল। কাব্য সেটা মনে করতেই হঠাৎ কপালের পাশে আঙুল চেপে মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল। জোস ফিলিংস ছিল সেটা। পরপর নিজের সামনে কাব্য ও কুহুর মেঝেতে পড়ে থাকা ওড়নার চোখে লাগানোর জন্যে ওঠাতেও হঠাৎ কি মনে করে কাব্য ওড়নাটা ছুঁড়ে ফেলল অন্য পাশে। ওড়নাটা কভারের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ল। কাব্য মৃদু হাসল। রহস্য হেসে কুহুরই আরেকটা শিপনের ওড়না বেঁধে নিল চোখে। এই শিপনের ওড়নাতে বাইরের রোদের আলোতে ঝাপসা দেখা যাচ্ছে সবটা। ভদ্র সভ্য উপন্যাসের নায়ক কাব্য এবার হাসলেন, নিতান্তই এক দুষ্টু হাসি। কুহু অনেকক্ষণ পর বেরোলো বাথরুম থেকে। সাবধান থাকতে গায়ে একটা বড় সড়ো শাল জড়িয়েই বেরিয়েছে। বাথরুম থেকে বেরোতেই কাব্যের চোখ ওড়নায় বেঁধে দেখে কিছুটা আশ্বস্ত হলো। তাড়াহুড়োতে আর খেয়াল নেই কাব্যের বদলে ফেলা অন্য ওড়নার দিকে। কিছুটা অপ্রস্তুত হয়ে কাব্যের সামনে দাঁড়াতেই কাব্য অন্ধের মতো হাত বাড়িয়ে ওকে ছুঁল। আসলে অভিনয় বলা চলে। কুহু একবার কাব্যের চোখের সামনে হাত বাড়িয়ে বলল, কয়টা আঙুল বলেন? কাব্য বড়ই বেচারানায় জবাব দিল। দুটো। অথচ কাব্য স্পষ্ট দেখতে পাচ্ছে 5টা আঙুল। কুহুকে অবশ্য সেটাতেই বড্ড আশ্বস্ত হতে দেখা গেল। মেয়েটা বড়ই বোকা কি না। কাব্য এবার আরেকটু বেচারার মতো নিজেকে প্রকাশ করে সোজা হাত বাড়িয়ে কুহুর শরীর থেকে শাল ফেলে দিল। কুহুর বুকটা একবার কাঁপলো কেন যেন। নিজের দু কাপড়ে মোড়ানো দেহের দিকে চেয়ে মাথা তুলে কাব্যের ওড়নায় বেঁধে রাখা চোখের দিকে তাকালো। বুকটা ঢিপ ঢিপ করছে কেন এমন। কাব্য আগে পিছে কোথাও না ছুঁয়ে সোজা কুহুর কোমরে হাত রাখতেই আচমকা কুহু লাফিয়ে উঠল। কাব্য সাথে সাথে হাত সরিয়ে নিল। কি হলো? কুহু ঢোক এলো। কাব্যের দিকে চেয়ে ইতস্তত হয়ে বলল, কি কি এভাবে ছবেন না একদম, খবরদার। কাব্য ভ্রু কুঁচকাল। ওড়নার আড়ালেই কুহু হয়তোবা সেটা বুঝল। কাব্য বিরক্ত হয়ে বলল, শাড়ি পরলে ছুঁতে হবে, নো অপশন। কুহু ইতস্তত হয়ে জবাব দিল, না, না ছুঁয়ে ভদ্রভাবে শাড়ি পরাবেন। ওকে। কাব্য বাধ্য হয়েই মাথা নাড়ল। ধীর পায়ে কুহু আবার এগিয়ে এলো। কাব্য শাড়ি পরানো শুরু করলো। কুহুর কোমরে গায়ে বাহুতে কাব্যের হাতে স্পর্শ করছে। অথচ কুহু কিছুই বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে শাড়ি পরালে এসব হয় বলে নিজেকে সান্ত্বনা দিয়ে দাঁড়িয়ে থাকছে। বেচারি বোঝেওনি উপন্যাসের সুপুরুষ নায়ক যে কিনা এখন একজন অশ্লীল দুষ্টু স্বামী, তার পক্ষে ভদ্রভাবে শাড়ি পরানো অসম্ভব ব্যাপার। শাড়ি পরানোর ফাঁকে কাব্য এবার আঁচল টেনে দিল কুহুর বুকের ওপর। আঁচল কাঁধে ফেরার সময় কাব্য হঠাৎ কুহুর কানের লতিতে চুমু খেল। পরপর সাথে সাথেই সরে গেল অবশ্য। কিন্তু এবার কুহু খেকিয়ে উঠল। কাব্য ভাই, অতিরিক্ত হচ্ছে কিন্তু এবার। কাব্য ভাই? কাব্য ভ্রু বাঁকালো। কুহু থতমত খেয়ে গেল নিজের অশুদ্রে, সাথে সাথে বলল, সে যাই হোক, কিন্তু বেশি হচ্ছে কিন্তু। আপনার আচরণ আমার কাছে সুবিধার লাগছে না। কানে চুমু খাওয়ার সাথে শাড়ি পরানোর কি সম্পর্ক? কাব্য অবাক হওয়ার চেষ্টা করলো। চুমু? আমি আবার কখন চুমু গেলাম? তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডে ড্রিম করছিস? তাও আবার আমাকে নিয়ে এইসব অশ্লীল ড্রিম? আস্তাগফিরুল্লাহ।
কুহু বোকা হয়ে গেল, বলল। মানে এখন আপনি কুহুকে পুরো কথা বলতে না দিয়ে কাব্য ওকে থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে আদেশ শুনল। কনসেন্ট্রেট। কুহুর বুলি থেমে গেল। কুহু কি করবে? ওকে সত্যিই স্বপ্ন দেখেছিল? ইয়াক, এসব আবার কেমন স্বপ্ন? কুহু বোকার মতো ভাবতে লাগলো। কুহু বারবার দূরে সরে যাচ্ছিল। কাব্য ওকে এবার হঠাৎ কোমর ধরে টেনে নিজের সামনে আনলো। এই যাত্রায় চমকে উঠল যেন কুহু। কাব্য শাড়ির কুচি ঠিক করতে করতে হালকা এসে হঠাৎ করে বিড় করে একটা কথা ছিল। কোমরের খাঁজটা মারাত্মক গভীর, ইমপ্রেসিভ। কি বললেন? কুহু শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো ভ্রু কুচকে। কিছু না। কাব্য সাথে সাথেই গম্ভীর মুখে জবাব দিল। কুহুর সন্দেহ তবু থেকে গেল যেন। কাব্য ভাই এর মুখের অভিব্যক্তি দেখে মনে তো হচ্ছিল খুব অশ্লীল কিছু বলেছেন। কাব্য নিজের মতো এবার আস্তে করে কুহুকে শাড়ির কুচি ঠিক করে দিল। শাড়ির কুচি গোজার সময় কুহু কি মনে করে তাড়াহুড়ো করে কাব্যের দিকে কুচিগুলো কেড়ে নিয়ে গুজে দিল পেটিকোটে। কাব্য ভ্রু উঁচিয়ে কুহুর তাড়াহুড়ো করে করা এই কাজ দেখলো আবছা আবছা, পরপর অল্প হাসল। কুহু বেচারির জন্যে আজকের ডোজ হয়তোবা একটু বেশি হয়ে গেছে। ভয় পেয়ে গেছে বেচারি। কুহু আঁচল ঠিক করছে। কাব্য পাশ থেকে কৌতুক স্বরে চিবিয়ে চিবিয়ে বলল। আপনার হাজবেন্ড কি এখন তার চোখের পর্দাটা সরাবে? অনুমতি দেবেন? কুহু বাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে শাড়ির আঁচল ঠিক করতে করতে জবাব দিল। বলে কাব্য ওড়না খুলে লম্বা করে এক শ্বাস নিয়ে কুহুর দিকে চেয়ে বৃতৃষ্ণা নিয়ে বলল। আমার নজরের হেফাজত করে অনেক বড় গুনাহের থেকে বাঁচিয়ে দিলে। তোর তো জান্নাতের রাস্তা ক্লিয়ার। কাব্যের এমন কথাতে ভ্রু বাঁকিয়ে তাকালো কুহু। পরপর মুখ ঘুরিয়ে আয়নায় চেয়ে বিরক্ত হয়ে জবাব দিল। ডিল মোতাবেক আমি এখনো আপনার বউ নই, মন থেকে অন্তত। তাই নজর অ্যান্ড হাত দুটি হেফাজতে রাখবেন। হ্যাঁ? কাব্য চোখ কুচকে কুহুর দিকে তাকিয়ে রইল, যেন কুহুকে ওর ওই ডিলের সাথেই যদি কাঁচা খেয়ে ফেলা যেত। কাব্য এর মধ্যে রেডি হয়ে নিয়েছে। ইতিমধ্যে কয়েকবার কাব্যের দরজায় টোকা পড়েছে। বাহিরে বাকিরা অপেক্ষা করছে বরগণের জন্যে। কাব্য তৈরি হয়ে জুতো পরে নিয়েছে। কুহু এখনো মুখে মেকআপ দিচ্ছে। কাব্য বেচারা অল্প একটু জায়গা পেয়েছে আয়নার সামনে রেডি হবার জন্যে। পুরো রুমেই এখন বলতে গেলে কুহুরই রাজত্ব। কাব্য তৈরি হয়ে একবার কুহুর দিকে তাকালো। শেষ তোর? কুহু চোখে কাজল লাগাতে লাগাতে জবাব দিল। 10 মিনিট লাগবে। আমি যাচ্ছি তাহলে। আয় আস্তে আস্তে, তাড়াহুড়ো করে মেকআপ খারাপ করার দরকার নেই। কাব্য কথাটা বলতে বলতে ঘড়িটাও পরে নিল। রুম থেকে বেরিয়ে যাবার আগে কাব্য দরজার সামনে এসে হঠাৎ পেছনে ফিরে একবার কুহুর দিকে তাকালো। কুহু, একটা কথা ছিল। কাজল হাতে কুহু পেছনে ফিরে তাকালো। কাব্য কুহুর দিকে চেয়ে অল্প হাসল। পরপর কুহুর চোখের দিকে চেয়ে শুনিয়ে শুনিয়ে বলল। তোর শরীরের সবগুলো তেল একদম পারফেক্ট জায়গায় আছে, স্পেশালি বাম পাশের কোমরের 3 ইঞ্চি নিচে একটা লাল তেল। উফ, একদম মারাত্মক। কাব্যের শেষের কথাটা ভীষণ অশ্লীল শোনালো কুহুর কানে। কুহু হতভম্ব ভাব কাটিয়ে ওঠার আগেই কাব্য ডান চোখটা টিপে কুহুর দিকে দুষ্টু হাসি ছুঁড়ে বেরিয়ে গেল। ওদিকে কুহু বোকার মতো নিজের কোমরের দিকে চেয়ে আবার কাব্যের যাওয়ার দিকে তাকালো। মাছ কাটা এবং বাকি সব ফটো সেশন করতে করতে রাতটাই পেরিয়ে গেছে। আগত মেহমান যে যার বাড়ি ফিরে গেছেন। কুহুর আব্বু আম্মু এসেছিলেন উপহার মিষ্টি নিয়ে, ওনারাও চলে গেছেন। যত হোক কুহু নিজের শ্বশুর বাড়ি আছে এখন। মেয়ের শ্বশুর বাড়িতে কিছু নিয়মকানুন মেনে চলা উচিত, অন্তত একদিন। সন্ধ্যায় যখন কবিতা এ কথা বলেন, স্বামীমা তো কবিতার এক ধরনের কথাতে তো হাসতে হাসতে ব্যাকুল, অথচ কবিতা কিনা আজ বিকালে এসেও চা খেয়ে গল্পগুজব করে গেছেন। কাব্যদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে সোফায় বসে আছে কাব্য, ওর হাতে মোবাইল, সেটাই ঘাটছে বসে বসে। তার পাশে কুহু কুশন কোলে চেপে সেটায় হাত ঠেসে বসে আছে। স্নিগ্ধ মহু মুবিন মেঝেতে গিফট নিয়ে বসেছে। স্বামীমা রান্নাঘরে আনোয়ার সিদ্দিকের জন্য চা বানাচ্ছেন। কাব্যের বাবা মাত্রই রুমে গিয়ে চা চেয়েছেন। কুহু কাব্য দুজনেই আজ প্রচুর গিফট পেয়েছে। স্নিগ্ধ মহু মুবিন বসে বসে মেহমানদের আনা গিফট প্যাকেট খোলা শুরু করলো একে একে। কাব্যের পাশে কুহু বসে আগ্রহ নিয়ে গিফটগুলোর দিকে তাকিয়ে আছে, কারণ এই গিফটগুলোতে তারও অনেক ভাগ আছে। কাব্যের শ্বশুরবাড়ি গিফট খুলছে স্নিগ্ধ, আর বিবরণ দিচ্ছে কি গিফট দেওয়া হয়েছে। ভাইয়ের জন্য একটা আরঙ্গের পাঞ্জাবি।
স্নিগ্ধ কাব্যের দিকে পাঞ্জাবিটা মেলে ধরল, দেখেছি, সুন্দর। বলে আবার ফোনে মশগুল হয়ে যাচ্ছে। এটা কুহু, সরি আমাদের ভাবি, মেবি জামদানি শাড়ি। স্নিগ্ধ কুহুর দিকে একটা শাড়ি এগিয়ে দিল। কুহু শাড়িটা ছুঁয়ে দেখলো আসলেই বেশ সুন্দর নীল রঙের শাড়ি। ওর মুখে উচ্ছ্বাস ফুটে উঠল। স্নিগ্ধ সবার গিফট খুলে খুলে দেখিয়ে দিল। শেষ একটা গিফট প্যাকেট খুলতেই বেরিয়ে এলো আরেকটা আপত্তিকর কাপড়। স্নিগ্ধ সেটা দেখা মাত্রই চমকে তাকালো নিজের ভাইয়ের দিকে। কাব্য তখনও ফোনের দিকে ব্যস্ত। কুহু ফ্যাল ফ্যাল করে কাপড়টা দেখে পরপর চোরের মতো মুখ লুকিয়ে ফেললো আলগোছে। স্নিগ্ধ আহাম্মক হয়ে পরপর মুখ টিপে হাসল, শুনিয়ে শুনিয়ে বলল,